ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নির্বাচন ভিত্তিক বিশেষ আয়োজন ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া, এটি দেখার জন্য। হাওয়া আসলে অনুভব করার বিষয়। হাওয়া দেখে কিভাবে? হাওয়া দেখার কোনো উপায় নাই। হাওয়া আমরা তখনই দেখতে পাই যখন হাওয়া ঝড়ে পরিণত হয়, কারণ সেই হাওয়া অনেক কিছু নিয়ে আসে অথবা অনেক কিছু উড়িয়ে নিয়ে যায়। নির্বাচনকে আমরা ভাবছি সেই রকমই একটা হাওয়া হবে, যে হাওয়া আমাদের বহুদিনের না পাওয়া, বহুদিনের হতাশা, বহুদিনের চাওয়া, এই বিষয়গুলিকে পূরণ করবে এবং উড়িয়ে দেবে। অর্থাৎ আমাদের জীবন থেকে নির্বাচন সংক্রান্ত সকল ভীতি উড়ে যাবে, নির্বাচন সংক্রান্ত সংশয় উড়ে যাবে। নির্বাচনে ভালো মানুষ আসবে না খারাপ মানুষ আসবে, সেই ব্যাপারটাও আমরা নির্বাচনের পরে টের পাবো, যে আমরা কাদের ভোট দিয়েছি। সব কিছু মিলিয়ে আমরা জীর্ণ পুরাতনকে আমরা বিদায় জানাবো এবং আমরা নতুন কিছুকে আহ্বান জানাবো। এবং এই সব কিছু নিয়ে গল্প করার জন্য আজকে আমরা ওয়ালটন ফ্যান নির্বাচনী হওয়ার বিষয় ঠিক করেছি ভোটের পরের বাংলাদেশ। এবং ভোটের পরের বাংলাদেশ নিয়ে বলতে যারা এসেছেন তাদেরকে আপনারা চেনেন অথবা শুনেছেন অথবা আজকে চিনবেন। আমাদের সঙ্গে আছেন রাহিদ এজাজ, তিনি বিশেষ প্রতিনিধি প্রথম আলো, মূলত বিদেশিদের বিষয়ে কথা বলেন। এরপরে আছেন তানজিনা তাম্মিম হাফসা, তিনি শিক্ষার্থী, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারপর আছেন, তাকে দেখলেই লোকে হাসে, হ্যাঁ, কারণ সে মুখ খুললে আরো হাসে, কথা বললে হাসে, দাঁড়িয়ে থাকলেও হাসে। তার পরিচয় হচ্ছে সে একজন দণ্ডায়মান কৌতুক শিল্পী, স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমি এটাকে বাংলা করেছি, এবং সে একজন উপস্থাপকও এবং বেশ জনপ্রিয়, আবু হেনা রনি। আমি একটা লম্বা পরিচয় দিয়েছি আপনার ইচ্ছা করে, যাতে আমি যদি কখনো আপনার অনুষ্ঠানে আসি আপনি একটা আপনার জন্য, হ্যাঁ হ্যাঁ। তো উপস্থাপনা লম্বা আর ছোট হয়। ভোটের যাত্রাটা আমাদের জন্য বেশ লম্বাই হয়েছে, 17 বছর, তারপর আরো প্রায় 17-18 মাস। হ্যাঁ, তো এই সব কিছু নিয়ে আজকে আমরা গল্প করবো। আমরা প্রথমে বড়দের কাছে যাই। রাহিদ এজাজ, আমরা দেখেছি যে ভোটের আগে বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ ফেস করেছে। একটা হচ্ছে যে একটা ভঙ্গুর ব্যবস্থাকে আবার ঠিক করা, আরেকটা হচ্ছে বিদেশিদের সাথে আমাদের সম্পর্ক কোথাও কোথাও বদলে গিয়েছে, কোথাও অবনতি হয়েছে, কোথাও উন্নতি হয়েছে। এই সব কিছু মিলিয়ে ভোটের পরের বাংলাদেশের চ্যালেঞ্জটা কি? আপনি যেহেতু বিদেশিদের সাথে সম্পর্কের ব্যাপারে অনেক কথা বলেন, লেখেন, এবং পাশাপাশি আমরাও জানতে চাই, কেননা আমাদের একটা বিরাট সংখ্যক লোক বিদেশে চাকুরি করে, তারা রেমিটেন্স পাঠায়, প্রচুর ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, আমরা চিকিৎসার জন্য বিদেশে যাই, আমরা অনেক বেশি যুক্ত আগের চাইতে পৃথিবীর সাথে। তাহলে ভোটের পরের বাংলাদেশ কেমন হবে বলে মনে করেন এই বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে? ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর আগে আপনি যেভাবে বলছিলেন, আমরা সামনের দিকে তাকাতে চাই, কিন্তু আমি মনে করি কি সামনের দিকে তাকাতে গেলে কখনো কখনো আমাদের ফিরতে হয়। ধরুন এই অনুষ্ঠানে আসার আগে গত 17-18 মাস কেমন ছিলাম, কেমন আমাদের প্রত্যাশা ছিল, কোথায় আজকে দাঁড়িয়ে আছে, আজকে যখন এই অনুষ্ঠান করছি, কয়েকদিন পর নির্বাচনটা হয়ে যাবে, তো স্বাভাবিকতই আমাদের সবার নিজ নিজ জায়গায় একটা প্রত্যাশা আছে। আপনি যেটা বলছেন, আমি যে জায়গাটায় কাজ করি ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্রনীতিতে, সে জায়গাতে থেকে যদি দেখি, অনেকগুলো চ্যালেঞ্জ তো আমি এখন দাঁড়িয়ে দেখছি বা আগেও দেখেছি, এবং সেই চ্যালেঞ্জগুলো রাতারাতি যে দূর হবে, খুব ফ্র্যাঙ্কলি বললে আমি সেটা মনে করি না। যদি মানুষের জায়গা থেকে দেখি, গত 17-18 মাসে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ভিসার ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করেছি। এটার জন্য সরকারের দিকে আঙুল তোলা হয়, বা গত বৃহস্পতিবার যে একটা ব্রিফিংয়ে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তহিদ হোসেনকে জিজ্ঞেস করা হচ্ছিল, উনি খুব স্ট্রেট ওয়েতে বললেন যে ওনার মিনিস্ট্রি বা সরকারের দায় না, মানুষের দায়। এখন কথা হচ্ছে, এই যে 17-18 মাসে আমরা একে একে দেখছি পাশের দেশ ভারত, তার সাথে সম্পর্কের চরম তিক্ততার কারণে বন্ধ হয়ে গেছে, খুব ভালো কথা, কিন্তু সিঙ্গাপুরের সাথে তো সেটা হওয়ার কথা না, থাইল্যান্ডের সাথে সেটা হওয়ার কথা না, ইতালিতে সেটা হয়েছে। অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে একটা ফ্রডুলেন্সের প্রবল প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। তো স্বভাবতই আপনি যদি আমাকে বলেন এক কথায় যে নির্বাচন হলো, নতুন সরকার এলো, সাথে সাথে কি সেটা চলে যাবে? নিশ্চয়ই সেটা যাওয়ার নয়। সেটি যেতে হলেও একটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অনেক বড় বড় কথা শুনেছি, বিনিয়োগের ক্ষেত্রে সম্মেলন হয়েছে, ওয়াও বলতে পারি এমন প্রেজেন্টেশনে হয়েছে। আলটিমেটলি আমাদের ইনভেস্টমেন্ট কতটা হয়েছে খুব উল্লেখ করার মতো না। বিদেশের ইনভেস্টমেন্ট বাদ দিন, দেশের ইনভেস্টমেন্ট কি খুব আহামরি কিছু? নিশ্চয় নয়। কেন নয়? আজকে যখন এই আলোচনায় আমরা বসে আছি, আমরা এই আলোচনার আগেই জানি যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে সকালবেলা একদল মানুষ বিক্ষোভ করলেন পে স্কেলের দাবিতে। জুমার নামাজের পর আরেকটা বিক্ষোভ হলো ইনকিলাব মঞ্চে। তো
কয়েকদিন পরে নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার আসবে, এই অবস্থায় এসেও আইন শৃঙ্খলার অবস্থাটা নিশ্চয় ভালো না। তো এমন একটা বাতাবরণের মধ্যে রাতারাতি পাল্টাবে কিনা, এটা আজকের দিনে বসে তার আমার মানে মধ্যে সংশয় আপনার তৈরি একটু করছে। সংশয় আছে। আবার আপনার কাছে আসবো, আমরা পরিস্থিতি একটু হালকা করি, শুনে তো মনে হচ্ছে জি। অনেক সময় লেগে যাবে। জি। রনি, হ্যাঁ। আপনি সারাক্ষণ হাসেন, দুঃখ পেলেও হাসেন, আনন্দ পেলেও হাসেন, এবং আপনার সামনে দুঃখিত লোকজন এসে বেশ হাসি হাসি মুখ করে বেরিয়ে যায়। এই যে নির্বাচনের পরে বাংলাদেশ আমরা চিন্তা করছি, মানুষ কি সত্যি সত্যি অনেক হাসতে পারবে, অনেক ভালো থাকবে আপনার মনে হয়? আর আমরা যদি চাই যে আপনি টিপস দেন যে নির্বাচনে প্রার্থী যদি হেরে যায় তাহলে সে কি করে হাসি মুখে সেই পরাজয়কে মেনে নেবে? কারণ আমার কিন্তু একটা চাওয়া হচ্ছে যে পরাজিত পক্ষ নির্বাচনকে মানতে চায় না। জি জি। তা আপনি একটু আমাদেরকে বলেন যে ভোটের পরে বাংলাদেশ কেমন হবে? না, আমি এই যে মানতে চাই না, বরাবরের মতো আমিও জানি যে পরের দিনের প্রেস রিলিজ কারচুপি হয়েছে, এই সেই এসব স্লোগান একটা থাকবে, ওইটা আমার মুখস্থ হয়ে গেছে সব। কিন্তু এইবার বদলানোর কথা, বদলানোর তো কথা, কিন্তু একদিনে আপনার ধারণা যে এরকম হবে। হবে। তবে একটু আমি বলি যে আমরা সামনে গিয়ে যাব, পিছিয়ে তো একটু তাকাই। আমি যদি একটু টাচ দিয়ে ৭১-এর পরে কিন্তু এত লুটপাট হয়েছিল, এত বিশৃঙ্খলা হয়েছিল, কিন্তু সুদূর প্রসারী কিন্তু একটা ভালো কিছু পর্যায়ক্রমে আসছে। তো আমি বলবো যে এই পরিবর্তনের পর একটু ডামাডোল চলছে। আসলে উনি তো একা এসছে, যার পাশে তো অনেক এলোমেলো লোকজনই আছে। তো আস্তে আস্তে পরিবর্তনটা আশা করি আসবে, এইটুকু প্রত্যাশা করি। উনি কি আমাদের প্রধান উপদেষ্টা? প্রথম প্রশ্ন। কিন্তু আশেপাশের লোকজন তো তার মতোই লোকজন, তারা সবাই শিক্ষিত, তারা উচ্চ রুচি সম্পন্ন, মার্জিত, কিন্তু আমাদের জনগণ সেরকম মার্জিত আচরণ করছে না বা করলো না। আপনার কি মনে হয় তারা এই জোকস দেখে না, সেজন্য তাদের এই অবস্থা হয়েছে? রেগুলার যদি সকালবেলা একটা করে জোকস বলতো অথবা শুনতো তাহলে মনটা উৎফুল্ল থাকতো। এবং আসলে উচিত, আমরা সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেকটা পিছিয়ে, আমাদের একটু আরেকটু কালচারাল হওয়া উচিত, আরেকটু সামাজিক হওয়া উচিত। মানে রাগ তারা নিয়ন্ত্রণ করতে পারে না। না। জোকস কি রাগ নিয়ন্ত্রণ করতে পারে? পারে, অনেক পারে। নির্বাচনের পরে কি আমরা বলবো যে প্রতিদিন সকালবেলা একটা করে হাসি বা আনন্দের কিছু দেখেন? আপনি আমাদেরকে একটা গল্প শোনাবেন, আমি আপনাকে সময় দিই, চিন্তা করেন। হ্যাঁ, এবং গল্প শুনে আমরা সবাই হাসবো, আপনাকে আমি কথা দিচ্ছি, কোনো অসুবিধা নাই। তানজিনা তামিম হাফসা, আপনি তরুণদের প্রতিনিধি বয়সের কারণেই, এবং একই সাথে আপনি একজন অ্যাক্টিভ মানুষ, সমাজ কল্যাণ বিভাগে পড়াশোনাও করেন। নির্বাচনের পর আপনার কি মনে হয় ভোটের পরে বাংলাদেশ কেমন হবে? দেখুন, প্রিসিয়াসলি যদি বলতে যাই, আমরা কিন্তু ভোটের পরে যে বাংলাদেশটা, সেটা কিন্তু আমরা চাই যে একটু সুন্দরভাবে হোক, বা আগের যে একটা চিরচরিত যে কালচারগুলো, আমাদের রাজনৈতিক কালচারগুলো ছিল আমাদের সোসাইটিতে, তো সেগুলো থেকে একটুখানি বের হয়ে এসে তারা হচ্ছে একটু মানে তাদের মধ্যে একটু মানবিকতা রেখে তারা হচ্ছে তাদের অপোনেন্ট যারা থাকবে, যারা হচ্ছে আশেপাশে মানুষ থাকবে, তাদের কথা একটু ভাববে। যেমন আমরা যখন দেখেছি যে আপনার এক পক্ষ নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারা সবসময় আরেকটা পক্ষকে অপ্রেসড করা বা তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে ঝামেলায় ফালানোর যে ব্যাপারটি থাকে, এবং এটা হয় হচ্ছে লোকাল পলিটিক্সে বেশি, যে তারা কিন্তু আসলে জানে যে কার বাসায় কতটুকু দূরত্বে আছে এবং সে তার ইডিওলজিটা কী, এবং ইডিওলজিক্যাল ডিফারেন্সের কারণে কিন্তু তাকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার তারা কিন্তু করে। তো এই ধরনের কালচার থেকে বাংলাদেশ বের হবে সামনে নির্বাচনে, এটা আমরা তরুণরা আশা করি। কারণ আমরা যে ২৪-এর যে ব্যাপারটি দেখেছি, এবং যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মধ্যে অন্তত মানে ২৪-এর যে ধারণ করার যে একটা স্পিরিট, সেটা তাদের মধ্যে থাকবে। এবং আমরা দেখেছি যে দেশের অনেক বাজেটের টাকা হচ্ছে অপচয় করে অনেক সংস্কার কমিশন অনেকগুলো সংস্কারের কথা তুলেছে। এখানে কিন্তু আমাদের তারা হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসবে তারা অন্তত সংসদে সেগুলোর কথা বলবে। আমি যদি আরেকটা কথা বলি, যে নারী কমিশনের যে ব্যাপারটি এসেছে সেটা কিন্তু খুব পজিটিভলি কিন্তু উপস্থাপিত হয়নি, নেগেটিভলি এসেছে। কিন্তু সেখানে কি আসলেই মানে পজিটিভ কিছুই ছিল না? অনেক কিছু ছিল। তো আসলে কারা এসে সংসদে সেগুলো উত্থাপন করবে? আমরা চাই যে যারা নির্বাচিত হয়ে সামনের দিকে আসবে তারা সেগুলো নিয়ে কথা বলবে। এবং ৫% হচ্ছে নারী প্রতিনিধি থাকার কথা ছিল প্রতিটি নির্বাচনে। আমরা জোটের দিকে যদি তাকাই, তারা কিন্তু সেগুলো খেয়াল করেনি। প্রার্থী দেওয়ার কথা ছিল, নির্বাচিত হোক বা না হোক, কিন্তু তারা ঝুঁকি নেন নাই। এখন তারা হচ্ছে আসলে মানে কোন মানদণ্ড থেকে তারা হচ্ছে নারীদেরকে এভাবে মানে সাইড করে রেখে দিল? আপনার কি মনে হয় কোন মানদণ্ড থেকে? দেখুন, নির্বাচনের পরে বাংলাদেশটা নারীদেরও বাংলাদেশ হোক, এটাকে আমরা চাই নাই। অবশ্যই, কারণ হচ্ছে এখানে আমরা যদি জনসংখ্যার দিকটা তাকাই, নারীদের সাথে সাথে পুরুষদেরও মানে সমান্তরালভাবে তারা কিন্তু বাড়ছে সংখ্যাগুলো। তো নারীদের প্রতিনিধিত্ব থাকা লাগবে, যারা হচ্ছে পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে থাকবে, নারীদের হয়ে কথা বলবে। কারণ একটা মা যখন হয়, সে আরেকটা মা হওয়ার যে জার্নিটা সেটা সে ফিল করতে পারে। তো তার ব্যাপারগুলো তো একটা নারী
নারী ভালোভাবে উপস্থাপন করতে পারবে। কিন্তু এই যে নারীদেরকে খুবই পরিকল্পিতভাবে যে মার্জিনালাইজ করার যে একটা প্রথা বর্তমানে আমরা 24 পরবর্তী সময় দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশে শুধুমাত্র 24-এ কিন্তু নারীরা সামনের দিকে আসেনি, বিভিন্ন আগের যে সংগ্রামগুলো ছিল সব কিছুতে নারীদের অবদান ছিল, কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে যখনই কিছু একটা সফল একটা অভ্যুত্থান টাইপ বা কিছু একটা হয়ে যায়, যুদ্ধ হয়ে যায়, তখনই কিন্তু এরপরে নারীদেরকে সাইড করে দেওয়া হয়। তো এটার কারণ হিসেবে তারা আসলে উপস্থাপন করতে চায় যে তারা পলিসি মেকিং এর জায়গাগুলোতে ঠিকভাবে রোল প্লে করতে পারবে না, তারা হচ্ছে পলিটিক্যাল ওইভাবে মানে বিজ্ঞ না। নারীরা তো সব জায়গাতে রোল প্লে করছেন, তারা প্রফেসর হচ্ছেন, তারা সেনা মানে নায়ক হচ্ছেন, তারা কিন্তু তাদের কিন্তু একটা অবদান সব সেক্টরে আছে। শান্তিরক্ষী বাহিনীতে গিয়ে তারা কাজ করছেন আন্তর্জাতিকভাবে। আমাদের নারীরা জিন নিয়ে গবেষণা করছেন, আমাদের নারীরা এমনকি ধর্মীয় ক্ষেত্রেও তারা অবদান রাখছেন, এমন কোনো জায়গা নেই রাখছেন না, শুধু ক্ষমতার বেলায় নারী। সংসদে আমার মনে হয় শেখ হাসিনা একবার দেখিয়ে দিল এই সেম প্রশ্নে, বলে যে আমি ক্ষমতায়, বিরোধী দলে। হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু আসলে ক্ষমতায়ন হয় নাই। তারা কিন্তু আসলে যেভাবে এসেছিলেন সেটা হচ্ছে ক্ষমতার বলে ক্ষমতা নিয়েছিলেন, মানুষের মন পরিবর্তন করে তো ক্ষমতাটা নেন নাই। তারা যেহেতু ক্ষমতায় আছেন তারা বসিয়ে দিয়েছেন নারীদেরকে, কিন্তু যেটা দরকার ছিল নিচে থেকে নির্বাচনের মাধ্যমে উঠে আসা, সেটা কিন্তু ওইভাবে হয় নাই। পছন্দের ভিত্তিতে নারীরা এসেছে সব জায়গাতেই, এমনকি কোথাও কোথাও পুরুষ আত্মীয়ের প্রস্থান অথবা তার মৃত্যুর কারণে তারা এসেছেন, পারিবারিকভাবে এসেছেন সবগুলো। আমরা তো চাই হাফসার মতো মেয়েরা, যার বাবা মন্ত্রী হয় নাই কোনোদিন, হয়তো আমি জানি না অবশ্য আপনার বাবা মন্ত্রী হতে পারে না, হয় নাই কখনো, হয়তো সেও মন্ত্রী হতে পারবে বা সংসদ সদস্য হতে পারবে তার যোগ্যতা দিয়ে। এইটা কেন হচ্ছে না আপনার কাছে আসবো। রাইদা, আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে অনেকেই বলার চেষ্টা করেছেন যে আমাদের বাংলাদেশের মানুষ ভালো না, যেটা আপনিও বলেছেন, আমরা ভালো না বলেই বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। কিন্তু তাহলে কূটনীতির কাজটা কি? কারণ আমাদের চেয়েও আবার দুষ্টু দেশ আছে, তাদের বেলা আমরা দেখছি যে পৃথিবী অনেক নমনীয়। তো সবাই আমি বিষয়টা এভাবে বলি, আমি মানুষ খারাপ, আমি আমাদের দেশকে দুষ্টু বলি না, কিন্তু ধরেন এই যে বলা হচ্ছে জালিয়াতি করছে, হ্যাঁ, কিন্তু আমি একটা খুব উন্নত দেশে গিয়ে দেখেছি যে সেইখানে জালিয়াতি রীতিমতো ব্যবসা আছে, মানে বললে পরে পাসপোর্ট বানিয়ে দেয়, খুবই উন্নত দেশে। তো ওই জায়গাতে আসি, ধরেন স্ক্যাম সেন্টারের গল্প আমি জানি, আপনিও জানেন। আমি খুব অবাক হয়েছি, দুবাইতে ইঞ্জিনিয়ার একজন, দুবাই থেকে সে স্ক্যাম সেন্টারে গিয়ে ট্র্যাপড হয়েছে। কাজেই ইঞ্জিনিয়ার তো যে কেউ, আমি তো ইঞ্জিনিয়ার, তারপরে আমেরিকা থেকে হ্যান্ডকাফ পরে আসলো একজন অনুষ্ঠানে, আমি এটুকু এডিট করে বলতে পারি, আমি শুনে অবাক হয়েছি 75 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটি একজন গেছে এবং সে আমার সাথে অফ দ্য রেকর্ড কথা বললো, কিন্তু অন রেকর্ডে কিছুই বলবেন না, এবং আমিও সেটা সাংবাদিক হিসেবে ইথিক্যাল জায়গা থেকে আমি সেটা করতেও পারি না। এখন এই যে প্রসেসটা, আপনি যে কথাটা বলছেন, আমাদের অনুষ্ঠানের শিরোনামটা হচ্ছে কেমন বাংলাদেশ, ভোরের পরের বাংলাদেশ। আমি শুরু করেছি অনেকটা পেসিমিস্টিক টোনে, রনি হয়তো আমাদের হাসাবেন, একটা গল্পও বলবেন, হাফসার কাছে আমরা পজিটিভ কিছু শুনতে চাই। আপনি যে বলছেন কূটনীতির কাজটা কি বা সরকারের কাজটা কি, গত 17 মাসে বা তারা কি করলেন? ধরা যাক আমরা যখন আজকে বসে আলোচনা করছি, এই 17 মাসে তাদেরও তো দায়িত্ব ছিল। আপনি 3 মাস পারলেন না, 6 মাস পারলেন না, 1 বছর পারলেন না, তার মানে পুরো টেনিউরটা কাটিয়ে দিলেন, অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। এই যে মানুষ, আমরা তো মানুষ নিয়ে কথা বলছি, আপনি একটু আগে বলছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমরা সত্যিকার অর্থে আজকে যে আলোচনা করছি এবং যেই পরিবর্তনের জন্য 5ই আগস্ট হয়েছিল সেটি আদৌ আসবে, মানুষ প্রাণ দিয়েছে, ধরা যাক হতাহত হয়েছে। হ্যাঁ, আপনি আলোচনা সূত্রধর, কিন্তু আপনাকে হয়তো আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আপনার দুটা টক শো দেখে মনে হয়েছে অনুষ্ঠানের আগেও বলছেন, আবৃত্তি বলুন, গান বলুন, স্ট্যান্ডিং কমিটি বলুন, সেটা শিল্প, বিতর্ক শিল্প হিসেবে আপনারা যখন বিতর্ক করতেন এবং সৃজনশীল একটা জিনিস ছিল, সেটা চেয়েছেন, সেটা যে আপনি করতে পারেননি আপনার দুটা টক শোতে, বিশেষ করে আলাপ বলে একটা প্ল্যাটফর্মে করতে পারিনি না, আমি যেটা চেয়েছেন, হ্যাঁ, আপনি যেটা চেয়েছেন, যেভাবে চেয়েছেন, অর্থাৎ তর্ক বিতর্কটা কিভাবে, ভাষার পরিবর্তন নেগেটিভলি, তর্ক বিতর্কটা হবে একে অন্যকে শ্রদ্ধা করবে, রেসপেক্ট, সেই রেসপেক্টের জায়গা। আপনার আমার মধ্যে ভিন্নমত থাকবে, বিতর্ক মানেই তাই তর্কাতর্কির বিষয়টা, অমর্ত্য সেনের কথা যে বাঙালির তর্কপ্রিয়, কিন্তু সেই তর্কটার সঙ্গে যখন ট্যাগিং লাগিয়ে দেওয়া হয় সেটা তো তর্ক থাকে না। আপনাকে আমাকে এই যে ট্যাগিং লাগানো তাকে ধরে না হয় সে একটি দলের পক্ষে, আপনি বিষয়টা ঠিক হলেই তো আমি সেই বিষয়ের পক্ষে থাকতে পারি, অবভিয়াসলি, এমনকি বেঠিক হলেও আমি তর্ক করতে পারি। আপনি বলছিলেন যে ট্যাগিং দেওয়ার কথা, একজন রাজনীতিবিদের একটা প্ল্যাটফর্মে কাজ করা, ওই প্রতিষ্ঠানে কাজ করা মানেই আপনি সবাই কিন্তু
তা তো নয়। তা তো নয়, কিন্তু আনফরচুনেট ঘটনা 15 বছর আগে যা ছিল এখনো তাই 17 মাসের পরেও তাই, যে ট্যাগিং দেওয়া হচ্ছে আব্দুল নূর তুষার বা রাহিদ এজাজ আমার মতের পক্ষে নয়, তাহলে দাও তাকে আমি একটা আমাদের একটা ট্যাগিং প্রবাদ আছে না, ইজ্জত যায় না হ্যাঁ। ধুলে, স্বভাব যায় না মোলে। তো সেই জায়গাতে আপনি আমাকে কূটনীতির জায়গায় জিজ্ঞেস করলেন তো, পরিবর্তনের জায়গায় সকালে একটা স্ট্যাটাস দেখে, সকালে না রাত 12টার দিকে আমি বোধহয় এটা দেখেছিলাম, যে তাসলিম যারা এবং তার অপোনেন্টের বিষয়ে একজন খুব খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন, যে মিটিং না, ডক্টর তাসলিম যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, ভোটারদের সাথে কথা বলছেন, নতুন প্রজন্মের আবার প্রচারণা তো ধরেন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। হাবিবের এটাই রশিদ স্বাভাবিক। হাবিব, তিনিও কিন্তু, আমি তার কয়েকটা ভিডিও দেখলাম, রিলস দেখলাম সকাল পর্যন্ত, তার অ্যাপ্রোচটাই হচ্ছে ভিন্ন। যে একেবারেই ভিন্ন। তাহলে ধরেন সেটা, এটা পুরো বাংলাদেশের 300 আসনের চিত্র না। 17 মাস আগে যে পরিবর্তন, আমি আপনি একটা জেনারেশনে বিলং করি, রনি বা হাফসারা অনেক ইয়াঙ্গার, তারা সামনের দিকে ছিল, তো তাদের মতো আমরাও তো আশা করতাম, আমরাও তো চেয়েছি, কিন্তু আমরা এখনও চাই তাসলিম যারা বা হাবিবুর রশিদ হাবিবের যে পরিবেশ পরিস্থিতিটা, আমরা বাংলাদেশকে নির্বাচনের পরে সেই জায়গায় দেখতে চাই। আমাদের হতাশা আছে, আমাদের দুঃখবোধ আছে, কষ্ট আছে, কিন্তু সেটা দেখতে চাই। কূটনীতির একটা জায়গায় বলি, সরকার বা রাষ্ট্রের কাজ হচ্ছে সমস্যা যেখানে আছে সেই সমস্যাটা খুঁজে বের করে দ্রুত করা। কারণ এই যে মানুষগুলো বিদেশ যেতে চায়, সে জাল দলিল করে যায়, মাইগ্রেশনের নামে হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়, দিন শেষে গার্মেন্টসের শ্রমিক এবং রেমিটেন্স আর্নারদের টাকা কিন্তু আমাদের ইকোনমিটাকে বাঁচিয়ে রেখেছে। এখন তাদের প্রতি কি আমরা যথেষ্ট সচেষ্ট হচ্ছি? তাদেরকে মানুষ হিসেবে আমি কি মর্যাদা দিচ্ছি? আমরা যখন এয়ারপোর্টে আমি আপনি যেভাবে যাই, তাদের যাওয়া আসাটা কিন্তু সুখকর হয় না। তো সেই জায়গাটাতে আমি মনে করি কি নির্বাচনের পরে আমরা চাইব যে এই জিনিসগুলোতে সরকার আসলেই মনোযোগ দিক, এই মানুষগুলোকে, তারা দেশটাকে বাঁচিয়ে রাখতে যা করছে ঠিক সমান পরিমাণ মর্যাদা বা তার প্রতি যে দায়িত্বশীল আচরণ করা, সেখানে আমি একটা পরিবর্তন দেখতে চাই। তানজিনা তামিম, আপনার কাছে আসি। তরুণরা তো এখন অনেক বেশি বিদেশে যেতে চায় লেখাপড়া করার জন্য, এবং তারা অনেকে ফিরে আসে না, তারা ওইখানেই ভালো চাকরি পায়। আমি দেখেছি যে অনেক মেধাবীর ফেসবুকে গুগলে চাকরি পেয়েছি, কিংবা স্ন্যাপচ্যাটে কাজ করছি, কিংবা আমি নতুন ইন্টেলে যোগ দিলাম, অথবা মানে বড় বড় যেসব কোম্পানি রয়েছে, অ্যাপেলে আমি এলাম, অ্যামাজনে গেলাম, এইগুলি নিয়ে তারা অনেক গর্ব করেন। এই একই তরুণরা কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানে যোগ দিয়ে ঠিক এইভাবে বলেন না। আমরা কি আসলে নিজেদেরকে বড় করে দেখতে ভুলে গিয়েছি? ভোটের পরে কি আমাদের এই মানসিকতাটা পরিবর্তন করা দরকার? কেননা যে ভদ্রলোক গুগলে বসে কম্পিউটারে একটা কাজ করছেন, সে একই কাজ কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠানে তিনি করতে পারেন একই রকমভাবেই। ধরেন প্রোগ্রামার, সে যখন লেখে আমি গুগলে একজন প্রোগ্রামার, তখন সে অত্যন্ত গর্বের সাথে বলে। কিন্তু বাংলাদেশেও তো বিভিন্ন কোম্পানিতে প্রোগ্রামার আছে, সে কিন্তু বলে না আমি এখন অমুক জায়গায় প্রোগ্রামার। আপনার কি মনে হয়, আমরা কি আসলে নিজেকে নিয়ে গর্ব করতে ভুলে যাচ্ছি, এবং ভোটের পরে বাংলাদেশে আপনারা সেই গর্বের বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবেন? দেখুন, আমরা এখানে যেরকম প্রার্থীদেরকে দেখতে পাই, যারা হচ্ছে আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, আমাদের সংবিধানের ৬৬(২) নং ধারার যে একটা আইনটি যেটি রয়েছে, যে দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি মনোনীত হতে পারবে না আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আমরা দেখি যে আমরা এবারেও বিভিন্ন সূত্র থেকে যদি আমরা পাই, আমরা অনেক প্রার্থী আছে যারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে, আসন্ন নির্বাচনে, এবং তাদের কিন্তু এক পা অলরেডি বাইরে দেশে আছে, এবং এরপরে যখন কারো এক পা হচ্ছে বাইরে রাখার পরে বাংলাদেশে এসে তারা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হতে চায়, তারা আসলে কতটুকু বাংলাদেশের জনগণকে ওন করতে পারে? তারা আসলে গণবিচ্ছিন্ন হয়ে যায় নাকি? তারা কি আসলে দেশের মানুষের কথা ভাবে? তারা দেশের ভেতরের ব্যাপারগুলোকে, যে রিসোর্সগুলো আমাদের রয়েছে, যারা এই যে তরুণরা, বেকারত্বের যে হার বাংলাদেশে, একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতাশায় ভুগে, সে সুইসাইড করে যে একটা চাকরি না পাওয়ার কারণে, তার যে পরিবারের বোঝা। তো দেখুন, আমরা তো আশা করি যে আমাদের দেশের যে তরুণরা রয়েছে, তাদের যে আসলে মেধা, মনন, সব কিছুকে যদি তারা দেশের একটা রিসোর্স হিসেবে কাজে লাগায় এবং তাদেরকে যদি আসলে কাজ করার জায়গা তৈরি করে দিতে পারে, তাহলে তার ভালো ইনপুট দিতে পারবে। আমরা এটা নিয়ে আশাবাদী। সেই সুযোগ আপনাদেরকে দেবে? দেখুন, আমরা আশাবাদী যে আমাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত, এবং এই যে ধরেন যে করাপশনের যে বিষয়টি থাকে, যেটি এতদিনও ছিল, তো তারা যাতে হচ্ছে এই ব্যাপারে নমনীয় হয়, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা যাতে চিন্তা করে। আমরা দেশের বাইরে গিয়ে একটা হচ্ছে তুষারে একটা ছবি দিয়ে অনেক বেশি গর্ববোধ করি, কিন্তু আমাদের দেশের যে আসলে এই যে এনভায়রনমেন্ট, দেশের ব্যাপারগুলো নিয়ে ভাবা, একটা ময়লা আমি রাস্তায় ফেলবো কিনা, সেই ব্যাপারগুলো যদি সচেতনতা বাড়ানো, তো এইগুলো নিয়ে তো আমরা ভাবতে পারি, আমাদের দেশকে সুন্দর করতে পারি, তাই না? আমাদের দেশকেও তো আমরা বাইরে অনেক সুন্দর অনেক কাজ রয়েছে। ভোটের পরে বাংলাদেশে আপনি
আশা করছেন যে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং সেই ইতিবাচক পরিবর্তন আমাদের জীবনকে স্পর্শ করবে। যে সমস্যাগুলি আছে সেই দিকে সরকার মনোযোগী হবে এবং বিরোধীরা তাদেরকে সহযোগিতা করবে। মানে দুই পক্ষ মিলে একটা পজিটিভ বাংলাদেশ, একটা ইতিবাচক বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে, হাওয়ার মতো আর কি, ফ্যানের হাওয়া, হাওয়ার তাই না? হ্যাঁ, না জি, হাওয়া সবসময় ইতিবাচক, শুধু শীতের দিন বাদে। না, আবার শীতের হাওয়ারও সৌন্দর্য আছে। শীতের হাওয়া আসলে আমরা পিঠা খেতে শুরু করি, আমরা শীতের পোশাকটা বের করি, সারা বছর যা পরতে পারি না সেই সব পরি। এবং পরিবর্তন তো আসলে আসবে আমি বিশ্বাস করি। এবং এবং বলে যে আমাদের নেতাগুলো মানে এটা হচ্ছে অনেক মানে প্যাম্পার্সের মতো, দ্রুত পাল্টানো উচিত। এটা দীর্ঘদিন আমাদেরকে একটা গল্প বলার কথা ছিল আপনার, এটা একটা হাসি খুশির গল্প, কারণ আমরা অনেক সিরিয়াস হয়ে গিয়েছি। এমনি আলাদা থেকে গল্প পুষ্ট অন্য করে আমি জায়গা একটু থেকে রিলেট গল্প, করে হ্যাঁ, বলি যে relate করে আসলে বলো। এই যে আমরা চেয়েছিলাম যে এয়ারপোর্টটা পরিবর্তন হয়ে যাবে, অনেক এক দেশের বাইরে থেকে এক বাংলাদেশি আসছে, এসে সে দেশের মাটিতে সে তার লাগেজটা রেখে মাটিটা ছুঁয়ে স্পর্শ করে যে এই দেশ মাটি তোমাকে মিস করেছি, মানে তোমার কাছে আমি বারবার ফিরে আসতে চাই। সেই খুশিটা শেষ না হতে দেখে লাগেজটা নাই। এটা আমাদের এটা এই যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এই- লাগেজটা নাই, তারপরে লাগেজটা আসলো। নাই, হ্যাঁ, আসলে আমি যোগ করি, তারপরে দেখি লাগেজটা কাটা। হ্যাঁ লাগেজটা কাটা, তালা নাই, চাবি নাই। যাই হোক, পরিবর্তনের কথা যদি বলি, এই যে প্রার্থীরা যে মানুষের কাছে কাছে যাচ্ছে, মানে এই যে তাদের বাড়ি বাড়ি যা যাচ্ছে, ভোট চাচ্ছে, এবং এটাও তো একটা বড় পরিবর্তন। মানে এইটুকু তো ভাবি যে আসছে পরিবর্তন। আমি সত্যি বলতে ইনি এবার প্রথম ভোটার, এবং বলতে গেলে আমি কিন্তু ভোটার হয়েছি প্রায় অনেকবার আগে, কিন্তু আমি ঢাকা থেকে যাই তো, গিয়ে আমি আবার ভোটটা সত্যি দিতে পারিনি। এবার তো পারবেন ইনশাল্লাহ। আশা করি পারবো। এর আগের বার হয়েছে যেটা, যে আমি ভোট দিচ্ছি এবং একবারে ওপেনে স্কুলে সাধারণত ভোট হয়, সামনে আমার মেলায় বললো, ও তুমি মিডিয়ার মানুষ, উল্টাপাল্টা বলবো, ঠিক আছে তোমার মতো। যে সামনে ছিল মানে ছিল সে অন্যদিকে তাকালো এবং আমাকে তার সামনে ভোটটা দিতে হলো। এবার আশা করি সেই আমি ভিতরে যে গোপনে ভোটটা দিতে হয়, আশা করি হয়তো পারবো। তো এইটুকু পরিবর্তন তো এসছে আমার মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা পজিটিভ বাংলাদেশের চিত্র দেখতে চাই। আমরা দেখতে চাই যে নির্বাচনের আগে প্রার্থীরা যেরকম আমাদের সঙ্গে সুন্দর হেসে হেসে কথা বলছেন, নির্বাচনের পরও সেই রকম কথা বলবেন এবং তখন তারা গম্ভীর হয়ে আমাদের কথা শুনবেন। আমরা তাদের কাজের কারণে হেসে হেসে তাদের সাথে কথা বলবো, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ভালো কিছু আচরণ করবেন এবং আমাদের সমস্যা দূর করার চেষ্টা করবেন। তো নির্বাচন নিয়ে তো অনেক গল্প আছে, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। জি জি, এটা হাসি গল্প নাও হতে পারে, কিন্তু আপনারা অবশ্যই হাসবেন, কারণ এই অনুষ্ঠানে আমি সবকিছু ঠিকঠাক করছি, আপনারা না হাসলে আমি এটা বাদ দিয়ে দিব। তো সেইটা হচ্ছে যে নির্বাচন হচ্ছে, তো নির্বাচনের মধ্যে একজন গিয়ে বলছে যে এই নির্বাচন একটি প্রহসন, এই নির্বাচন একটি প্রহসন। এটা আমাদের দেশে না, অন্য কোথাও আর কি, যেখানে নির্বাচন হয় কিন্তু প্রহসনই হয়। তো এই নির্বাচন প্রহসন বলে সে খুব চিৎকার করছে। তো নির্বাচনের পর তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তখন ধরে নিয়ে যাওয়ার পর তার শাস্তি হলো। তো শাস্তিটা কি? বললো, পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপনি যে চিৎকার চেঁচামেচি করছিলেন, এইটার জন্য আপনার সাজা হয়েছে 1 বছর। তো লোকটা বলল, কিন্তু সাজা তো দিলেন 11 বছর। বলল, আর সরকারের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার কারণে আপনাকে আরো 10 বছর সাজা দেওয়া হয়েছে, কারণ এই নির্বাচন প্রহসন, এটা তো একটা গোপন তথ্য ছিল, আপনি সেটা ফাঁস করে দিয়েছেন। তো আমরা এই গত আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছি পুরোপুরি, এবং আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে আগের অনেকগুলি নির্বাচন ঠিক মতো হয় নাই, কিন্তু আপনারা আশা প্রকাশ করেছেন যে এইবারের নির্বাচনটি একদম ঠিক হবে এবং যারা অংশ নেবেন তাদের ভোটটা গোনা হবে, এবং যিনি জিতবেন আমরা তাকেই পরের দিন দেখবো যে তিনি শপথ গ্রহণ করছেন, তাই না? তাহলে আমরা একটা পজিটিভ নোটে বা একটা ইতিবাচক জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচনী হাওয়া থেকে বিদায় নিয়ে আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, মন খুলে কথা বলেছেন। এই মন খুলে কথা বলাও যেন অব্যাহত থাকে নির্বাচনের পরে, সেটাও আমরা চাই, এবং যা বলতে পারি নাই সেটাও যেন আমরা নির্বাচনের পরে আরো বেশি বলতে পারি। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এখানে অনেক আলাপ হয়েছে নির্বাচনকে ঘিরে এবং ভোটের পরে বাংলাদেশকে ঘিরে। সব যে ইতিবাচক প্রত্যাশা এসেছে তা নয়, বরং আমরা কিছুটা পেছন ফিরে তাকিয়েছি এবং কিছুটা হতাশাও দেখেছি। কিন্তু যেখানে হতাশা আছে সেখানেই তো আসার সুযোগ আছে। সবকিছু পেয়ে গেলে তো আর পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। তাই আমরা যা পাইনি সেটা হয়তো আমরা নির্বাচনের পরে পাবো। যা ভালো কিছু প্রত্যাশা করছিলাম তার অনেক কিছুই হয়তো নির্বাচনের পরে ঘটবে। সবচেয়ে বড় যেটি আমরা আশা করি সেটি হচ্ছে নির্বাচনের আগে
যারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, দেখলেই জড়িয়ে ধরেছেন, একটি ভোট চেয়েছেন, বলেছেন আমাকে ভোট না দিলেও ঠিক জায়গায় ভোট দিয়েন, সেই ভদ্রলোক যদি জেতেন অথবা হেরে যান, তারপরও আমাদেরকে দেখলে একইভাবে জড়িয়ে ধরবেন, একইভাবে বলবেন যে আমার এবং তার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। একজন দায়িত্ব পেয়েছেন, যে দায়িত্ব পাওয়ার পেছনে আমার এবং আমাদের মতো অনেকের ভোট রয়েছে এবং সেই দায়িত্বের প্রতি তারা মর্যাদা করবেন, সেটাই আমরা আশা করি। আমরা যেমন হাওয়া অনুভব করি, আমরা মাঝে মাঝে হাওয়া বদলও করি, এবং কিছু কিছু হাওয়া বদল হচ্ছে স্বাস্থ্যের জন্য, মনের জন্য, দেশের জন্য উপকারী। আমরা আশা করছি ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া থেকে এই ভোটের পরের বাংলাদেশে হাওয়া বদল ঘটবে এবং আমাদের হাওয়া আমাদের আনন্দ, অনুভূতি এবং একটা নিরাপত্তার পৃথিবীতে প্রবেশ করাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে, অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।